আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিউবিটির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার পাশে আছেন। স্পন্সর্ড বাই কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্ড পাওয়ার্ড বাই ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক্স। আমি ডাক্তার নাইমা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের যে আলোচনার বিষয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বর্তমান পরিস্থিতিতে অনেক প্রয়োজনীয়। আজকে আমরা কথা বলবো হার্ট ও ফুসফুসের রোগ করোনায় করণীয় নিয়ে। বর্তমানে করোনা পরিস্থিতিতে কিন্তু আমরা দেখছি যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যাও। তো আমাদেরকে যাদের এই কোমরবিডিটিস গুলো আছে, হার্ট কিংবা ফুসফুসের কোনো রোগ আছে, তাদেরকে কিন্তু অনেক সতর্কতার সাথে আমাদের দিনগুলো পার করতে হবে যাতে করে নিজেরা আমরা সুস্থ থাকতে পারি। তো আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন হৃদরোগ বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার। তিনি সহকারী অধ্যাপক হিসেবে ওয়ালাইকুম কর্মরত আছেন কার্ডিয়াক সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে স্বাগতম যারা আজকের অনুষ্ঠান দেখছেন। ধন্যবাদ স্যার আপনার ব্যস্ত সময় থেকে সময় দেবার জন্য। স্যার, যেহেতু আমরা আজকে কথা বলবো হৃদরোগ এবং ফুসফুসের বিভিন্ন রোগ নিয়ে, এবং তারা আসলে করোনা ভাইরাসের এই প্যান্ডেমিকের টাইমে কি করবে বা করণীয় কি আছে সেগুলো নিয়ে প্রথমে আপনার কাছে জানতে চাই যে স্যার, বর্তমান পরিস্থিতিতে কিন্তু আমরা দেখছি আবার একটা সেকেন্ড ওয়েভের আশঙ্কা করা হচ্ছে এবং আবারও বলা হচ্ছে সবাইকে সতর্কতার সাথে চলবার জন্য। তো আমাদের কিভাবে আসলে নিজেদের চলাফেরা করা উচিত এবং আপনার পরামর্শগুলো কি আছে, বা যাদের হৃদরোগ কিংবা ফুসফুস জনিত কোনো রোগ আছে তাদের আসলে কি পরামর্শ আছে আপনার পক্ষ থেকে এই সময়টা পার করবার জন্য? সবাইকে স্বাগতম যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন। করোনার সেকেন্ড ওয়েভে আবারও স্তব্ধ গোটা ইউরোপ, স্তব্ধ হয়েছে শহর, জনপদ এবং দেশ। আমরা এই পরিস্থিতিতে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা দেশবাসী উদ্বিগ্ন, হেলথ কেয়ার প্রফেশনালে যারা আছি সবাই উদ্বিগ্ন। আমরা সবাই আসলে সুস্থভাবে বাঁচতে চাই, থাকতে চাই প্রিয় মানুষদের সান্নিধ্যে। করোনা ভাইরাস আপনারা জানেন তার আগ্রাসী রূপটা ধারণ করে আমাদের ফুসফুস এবং হার্টের উপর। ঠিক এই এমন একটি বিশ্ব পরিস্থিতিতে আমরা হার্টের ডিজিজ এবং কার্ডিয়াক ডিজিজ নিয়ে কথা বলতে এসেছি আজকে। যাদের ইতিমধ্যেই ব্রঙ্কিয়াল অ্যাজমা রয়েছে, সিওপিডি রয়েছে বা ফুসফুসে অন্যান্য জটিলতায় ভুগছেন, আমার মনে হয় যে তারা এখনই সাবধান হওয়ার সময়। যাদের হাইপারটেনশন রয়েছে, হার্টে রক্তনালীতে ব্লক রয়েছে, হার্ট ফেলিওর আছে অথবা হার্টে বাল্বের সমস্যা রয়েছে, তাদেরকে এখনই সাবধান হতে হবে, সাবধান থাকতে হবে মিনিমাম আরো 6টা মাস অন্তত এই শীতকালটা, যতদিন পর্যন্ত না ভ্যাকসিন আমাদের অ্যাভেলেবল হয়। এবং আমি আহ, সবাইকে বলবো যারা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, সিওপিডি পেশেন্ট, তারা এই সময়ে ইনহেলার ব্যবহারটা অবশ্যই করবেন। অনেকে ভয় আছে যে ইনহেলার বুঝি ব্যবহার করা যায় না, কিন্তু ইনহেলার অবশ্যই ব্যবহার করবেন। যারা উচ্চ রক্তচাপের পেশেন্ট, তাদেরকে উচ্চ রক্তচাপের জন্য যে প্রয়োজনীয় ঔষধ সেটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। প্রয়োজনে পরিবর্তন করা যাবে, ডোজ চেঞ্জ করা যাবে, কিন্তু বাদ দেওয়া যাবে না। যাদের হার্ট ব্লক আছে তারা অ্যাসপিরিন জাতীয় ঔষধ অবশ্যই বাদ দিবেন না, এটা অবশ্যই কন্টিনিউ করবেন। যাদের অ্যাজমা আছে, সিওপিডি আছে, তাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ করোনা ভাইরাস প্রথমেই আমাদের যে অর্গানকে টার্গেট করে সেটা হলো ফুসফুস। সুতরাং বাড়তি সতর্কতা কিন্তু আমাদের জন্য, যাদের ফুসফুসের সমস্যা আছে তাদের জন্য বাড়তি সতর্কতাটা অবলম্বন করতেই হবে। আরো একটা জিনিস জি। মনে রাখতে হবে যে করোনাকে আমরা যেভাবে ট্রিট করছি, সাধারণ সর্দি কাশি কিন্তু করোনা নয়। এটার ম্যানেজমেন্ট কিন্তু টোটালি আলাদা। শুধুমাত্র অ্যান্টিহিস্টামিন, প্যারাসিটামল বা ওই মন্টিলোকাস টাইপের কোনো ওষুধ দিয়ে কিন্তু করোনা ভাইরাসের ট্রিটমেন্ট হবে না। এখানে প্যাথোলজি অনেক গভীরে। সুতরাং আমরা যদি বাঁচতে চাই, পেশেন্টের সঠিক ম্যানেজমেন্ট করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো আমাদেরকে ওষুধ খেতে হবে। জি, ধন্যবাদ স্যার। স্যার, আসলে যাদের কোনো হৃদরোগ আছে কিংবা উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা এই সময়টাতে আসলে কি করবে, বা উচ্চ রক্তচাপ যাদের আছে স্যার, আমরা কিন্তু শুনছি যে কোমরবিডিটিস থাকলে কোভিডে আক্রান্ত হলে সেই ক্ষেত্রে জটিলতাগুলো বেশি হচ্ছে। তো যাদের হৃদরোগ আছে বা উচ্চ রক্তচাপ আছে তারা কি করবেন, বা তাদের ওষুধগুলো আসলে তারা কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ চেঞ্জ করবে কিনা, বা যা খাচ্ছেন সেটাই কি চালিয়ে যাবে কিনা?
জি, ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্ন করার জন্য। আসলে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যারা কোমরবিডিটি উইথ কোমরবিডিটি যেমন ডায়াবেটিস মেলাইটাস হতে পারে বা হার্ট ফেলও থাকতে পারে, কিডনি জটিলতা থাকতে পারে, তাদেরকে কোনোভাবেই উচ্চ রক্তচাপের ওষুধ কিন্তু বন্ধ করা যাবে না। ওনার প্রয়োজন হলে, ওনার যদি আহ রক্তচাপ কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে অবশ্যই উনি ডাক্তার দেখাবেন, ঔষধ চেঞ্জ করতে পারবেন, কিন্তু ঔষধ কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমাদের একটা সাধারণ একটা ধারণা আছে যে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন আমি ওষুধটা বন্ধ করে দিচ্ছি, কিন্তু আমার অনুরোধ রইবে যে কোনোভাবেই যেন ওষুধটা বন্ধ না করে। এছাড়া একই সাথে বলা যায় যে যাদের হার্টে অন্যান্য সমস্যা হয়েছে, বুকের ব্যথা হয়েছে, নন স্পেসিফিক অনেক সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে ট্রিটমেন্ট না করে বা নিজে নিজে চিকিৎসা না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং সেটা হতে পারে, সেটা একটা হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে পারেন, বা কোনো বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে পারেন, অথবা টেলিমেডিসিনের মাধ্যমে হলেও ওনাকে অবশ্যই কোনো একজন ডাক্তারের পরামর্শ মতোই, ওনার ব্লাড প্রেশার হোক বা ব্রঙ্কিয়াল অ্যাজমা হোক বা যে কোনো কোমরবিডিটি হোক, ওনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ওনাকে ওষুধ খেয়ে ডিজিজটাকে কন্ট্রোল করতে হবে। জি, ধন্যবাদ স্যার। স্যার, আমাদের কাছে ইতিমধ্যে অনেক প্রশ্ন চলে এসেছে, আমরা একটু প্রশ্নগুলো নিচ্ছি। আমাদেরকে সাইদুর রহমান প্রশ্ন করেছেন যে করোনায় রক্তচাপ হঠাৎ বেড়ে যায় কেন? এবং স্যার, এই প্রশ্নটা কিন্তু অনেকেরই, যাদের আসলে হাইপারটেনশন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কোভিড আক্রান্ত হওয়ার পরে কারো কারো ব্লাড প্রেশার একদমই কমে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে। কিন্তু যাদের আসলে কমপ্লিকেশনস বাড়ছে, তাদের কিন্তু উচ্চ রক্তচাপের মাত্রাটাও অনেক বেড়ে যাচ্ছে। তো আসলে এটার সাথে কি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে কোনো সম্পর্ক আছে কিনা, বা কোভিড যদি কারো পজিটিভ হয় এই কোমরবিডিটিস এর পাশাপাশি, তাহলে তারা কি করবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আসলে উচ্চ রক্তচাপ কোভিড আক্রান্ত হওয়ার পর বেড়ে যেতে পারে বা কমেও যেতে পারে, বা হৃদস্পন্দন আমরা যেটা বলি হার্ট রেট, সেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি সেটা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, সবকিছুই হতে পারে। অর্থাৎ হার্টে যদি আপনার হার্ট করোনা ভাইরাসে প্রথমত যেটা করে, ওনার টার্গেট অর্গান কিন্তু ফুসফুস, এবং সেকেন্ডলি হলো হার্ট। এখন হার্টে মাসল গুলাতে ইনফ্লামেশন হতে পারে, সেখানে পেরিকার্ডাইটিস হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে, এবং হার্টের রক্তনালীতে ব্লক হতে পারে। ঠিক এই সমস্ত কারণে হার্ট কিন্তু আপনার সাথে স্বাভাবিক আচরণ নাও করতে পারে এক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। এবং আপনার তো বাড়তি একটা টেনশন আছেই। সব মিলে হার্ট যেহেতু অসুস্থ হয়ে যাচ্ছে, আপনার রক্তচাপ ওঠানামা করবে। একই সাথে আপনার যেটা হার্ট বিট আছে, অর্থাৎ নাম্বার অফ বিট পার মিনিট, পালস যেটাকে বলি, এটাও কিন্তু আপনার অধিকাংশ ক্ষেত্রে আমরা কমে যেতে দেখি। এটা বেড়েও যেতে পারে, এরিথমিয়া হতে পারে, অর্থাৎ অনিয়ন্ত্রিত ভাবে সেটা চলতে পারে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার। স্যার, আসলে এখন একটু জানতে চাই যে যাদের হার্টে ব্লক আছে, তাদের চিকিৎসা ব্যবস্থা কি কি আছে, এবং সব সময় কি হার্টে ব্লক থাকলে আসলে এনজিওগ্রাম করার পরবর্তী সময়ে রিং পরাতে হয় কিনা, বা কারা আসলে বাইপাস সার্জারি করতে হবে, মানে এই চিকিৎসাটা আপনারা আসলে কিভাবে সিলেক্ট করছেন, বা ইন্ডিকেশনস গুলো কি আছে, এটা নিয়ে যদি একটু ডিসকাশন করতেন আমাদের দর্শকদের জন্য বিস্তারিত ভাবে। আচ্ছা, এটা আসলে সবাই প্রশ্ন, এটা অনেকেই প্রশ্ন, এটা আমারও এক সময় প্রশ্ন ছিল যে যাদের হার্টে ব্লক আছে, প্রথমত হলো যে হার্টে ব্লক থাকলে আপনাকে বুক ব্যথা হবে, আপনাকে কিন্তু বাসায় বসে থাকা যাবে না। চেস্ট পেইনে আপনাকে বাসায় বসে থাকা যাবে না। আপনি যদি মনে করেন যে আপনার চেস্ট পেইন হার্টের কারণে হচ্ছে, তাহলে অবশ্যই আপনি হসপিটালে যাবেন। নিকটস্থ হসপিটাল যেখানে আছে সেখানে ইসিজি করবে তারা। ইসিজির মাধ্যমে ব্লক ধরা পড়তে পারে, ইটিটি করা যেতে পারে বা ইকোকার্ডিওগ্রাম করা যেতে পারে। এবং পরবর্তীতে আমার সর্বশেষ ধাপে এনজিওগ্রাম করতে পারি। এবং এনজিওগ্রাম নিয়ে অনেকে ভয় পান, সেটা কিন্তু করা যাবে না। এনজিওগ্রাম অবশ্যই করতে হবে। এবং ডেফিনিটিভ করে যদি আমি বলতে চাই হার্টের ব্লক আছে, তাহলে কিন্তু আমাকে হার্টে ব্লক আছে, কোথায় ব্লক আছে, কোন রক্তনালীতে ব্লক আছে, কত পার্সেন্ট ব্লক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে এনজিওগ্রাম করতে হবে। এখন প্রশ্ন হলো, এনজিওগ্রামের পরে আমি সেটাকে স্টেন্টিং করব না বাইপাস অপারেশন করব, সেটা একটা বিষয়। এখন সাধারণত কিছু কিছু ইন্ডিকেশন দেওয়া আছে, এবং এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে একই ইন্ডিকেশন, যে কতটুকু ব্লক থাকলে, কয়টা রক্তনালীতে ব্লক থাকলে আমরা রিং পরাবো, যেটাকে আমরা স্টেন্টিং বলি। সাধারণ মানুষ এটাকে রিং নামেই চেনে। সুতরাং রিং পরানো ইন্ডিকেশন, অর্থাৎ ইন্ডিকেশন বলতে কি কি অবস্থায় আমরা রিং পরাবো সেটা ভাগ করা আছে, এবং কখন আমরা বাইপাস সার্জারি করব সেটাও ভাগ করা আছে। তো আমি যদি খুব সহজ করে বলতে চাই, যেমন যদি আপনার এমন হয় যে আমরা বলি লেফট মেইন ডিজিজ, অর্থাৎ
আমাদের হার্টে প্রধানত কিন্তু দুটো রক্তনালী, রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি, এবং আমাদের যে লেফট সাইডের যে রক্তনালী, এটা কিন্তু হার্টের এটা অর্ধেকের যে বেশি রক্ত এটা দিয়ে প্রবাহিত হয়, এবং হার্টের ম্যাক্সিমাম লোডটা কিন্তু লেফট সাইডের করোনারি আর্টারিটাই নিয়ে থাকে। এবং লেফট করোনারি আর্টারির শুরুতে যদি ব্লক হয়, এটাকে আমরা লেফট মেইন ব্লক বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইপাস অপারেশনে যেতে হবে। যেটা হোয়াট এভার দি নাম্বার অফ ব্লক, একটা ব্লক হলেও সেটাই করতে হবে। বা লেফট মেইন করোনারি আর্টারি পরে আরেকটা ইন্ডিকেশন আছে যে আপনার লেফট মেইনের একটা ব্রাঞ্চ আছে, সেটা হলো আপনার এন্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি, লেফট এন্টিরিয়র ডিসেন্ডিং। এখানে যদি আপনার ব্লক থাকে বা লং সেগমেন্ট ব্লক থাকে, যেটা একটা রিং দিয়ে হচ্ছে না, সেপারেট দুটো বা তিনটা রিং লাগবে, এরকম লং সেগমেন্টে যদি ব্লক থাকে, তখন কিন্তু একটা ব্লক থাকলেও আমাকে বাইপাস অপারেশন করতে হবে। অথবা আমরা বলি আরেকটা ইন্ডিকেশন, সেটা হলো যে বাইপাস অপারেশন কখন করব, যে আমরা দুই বা দুইয়ের অধিক যদি ব্লক থাকে, দুইয়ের অধিক মানে তিনটা, মিনিমাম তিনটা ব্লক থাকলে আমরা বলি যে রিং পরানো যাবে না, ওনাকে বাইপাস অপারেশন করতে হবে। আরো কিছু ইন্ডিকেশন আছে, যেমন একজনের কোমরবিডিটি গুলো অনেক বেশি, যেমন ডায়াবেটিস মেলাইটাস আছে, সাথে ডিফিউজ ব্লক বলতে একটু পরে পরে একটা রক্তনালীতে 3-4 জায়গায় ব্লক, তখন কি করবেন? কয়টা রিং দিবেন? আপনি রিং দিলে তো অনেকগুলো রিং লাগবে। এরকম ডিফিউজ ব্লক সাধারণত আমরা ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টকে পাই। ডিফিউজ ব্লক যদি কারো থাকে, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি বাইপাস অপারেশন করতে হবে। এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু ইন্ডিকেশন লেখা আছে, বই পুস্তকে লেখা আছে সেটা, এবং ওটা মেনেই ডাক্তাররা করেন যে কখন রিং করাবেন অথবা কখন বাইপাস অপারেশন করাবেন। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার। স্যার, এই বাইপাস সার্জারি নিয়ে কিন্তু অনেকেরই একটা ধারণা থাকে যে বাইপাস সার্জারি হলে হয়তো বা পরবর্তী সময় কমপ্লিকেশনস গুলো অনেক বেড়ে যায়। তো আদৌ কি স্যার এই বাইপাস সার্জারি পরে একটা পেশেন্টের এই কার্ডিয়াক রিলেটেড আর কোনো কমপ্লিকেশনস হতে পারে কিনা, বা হলেও সেগুলো কি কি হতে পারে? আসলে বাইপাস সার্জারি কমপ্লিকেশন আসলে খুব বেশি না। একটা সময় ছিল যখন বাইপাস অপারেশনে পেশেন্টের ডেথ রেট বেশি ছিল, কিন্তু ইন্টারন্যাশনালি এবং আমাদের দেশে এখন বাইপাস সার্জারিটা অনেক বেশি ডেভেলপড হয়েছে। আমাদের এখানে ডেথ রেট মাত্র 2-4%, বা অনেক ক্ষেত্রে আমাদের হসপিটালে, বাংলাদেশের যেটা একমাত্র সরকারি হসপিটাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, এখানে এখানে ডেথ রেট হলো 2-3%, যেটা অবশ্যই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে। সুতরাং বাইপাস সার্জারিকে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ আপনার কিছু কিছু ক্ষেত্রে যেখানে অপারেশন আপনাকে করতেই হবে, সেখানে অপারেশনই করতে হবে আপনাকে। আর যেখানে রিং পরালে চলবে, সেটা আপনি রিং পরাতে পারেন। কিন্তু আপনার কমপ্লিকেশন আসলে খুব বেশি নেই, আমরা পাইও না, বরঞ্চ রিং এর চেয়ে অনেক ক্ষেত্রে সবচেয়ে বেশি লঞ্জিভিটি বেশি কিন্তু বাইপাস অপারেশনের। কারণ এখানে হার্টের ভিতরে আপনি একটা ফরেন বডি ঢুকিয়ে দিলেন, একটা রিং বা একটা স্টেন্ট ঢুকিয়ে দিলেন, সেটা কিন্তু ডেফিনেটলি একটা ফরেন বডি, এবং এটা বডি কিন্তু অনেক সময় অ্যাকসেপ্ট করতে চায় না, যদিও ওইভাবেই তৈরি করা হয় যে এটা বডি যাতে অ্যাকসেপ্ট করে। এই রিং এও ব্লক হয়ে যায় অনেক সময়। তো সেজন্য আমরা বলি যে ন্যাচারাল, আমরা যখন বাইপাস অপারেশন করি, আমার বডিরই একটা রক্তনালী কেটে নিয়ে সেখানে আমরা বাইপাসটা করে দিই। তো এই কারণে এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, এখানে ফরেন বডি কিন্তু হার্টে ঢুকছে না। সুতরাং এখানে এই আপনার স্টেন্টিং এর যে বাইপাস সার্জারি অনেক ভালো, এর লঞ্জিভিটি বেশি, এর রেজাল্ট ভালো, এবং আগের মতো যে আপনি যদি মনে করেন যে সেই আজ থেকে 40 বা 50 বছর আগে যখন বাইপাস অপারেশন শুরু হয়েছিল, তার চেয়ে এখন এটা অনেক সহজ, এবং পেশেন্ট কিন্তু মাত্র 5 থেকে 7 দিনে হসপিটাল থেকে চলে যেতে পারেন। এবং আমার মনে হয় না যে কমপ্লিকেশন নিয়ে ভয় পাওয়া পেশেন্টদের কোনো কারণ আছে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার। স্যার, এখন একটু আপনার কাছে জানতে চাই যে বুকে ব্যথার যে কারণগুলো আছে, অনেকেই বলে যে বুকে ব্যথা করছে, হয়তোবা সেই ব্যথাটা রেডিয়েট করছে হাতে, শোল্ডারে, বা কেউ কেউ বলে যে পুরো পেটেই যা কেমন যেন একটা ব্যথা ছড়িয়ে গিয়েছে এমন লাগছে। তো আসলে কি স্যার বুকে জি ব্যথা জি। সবসময় হার্ট অ্যাটাককে ইন্ডিকেট করে কিনা, বা আর কি কি কারণ আছে? এমনই একটা প্রশ্ন কিন্তু আমাদের কাছে আছে স্যার, মোহাম্মদ করিম করেছেন যে ওনার বাম সাইডে মাঝে মাঝে বুকে ব্যথা করে, এবং এই ব্যথার জন্য কি ওনার কোনো ওষুধ খেতে হবে কিনা? ওনা- আহ, ওনাকে বয়সটা হলে এখানে অ্যান্সারটা দেওয়া সহজ ছিল। তো আমি যদি ওনাকে বয়সটা কি বলবেন একটু? স্যার, উনি আচ্ছা, আমাদেরকে বয়স যদি বয়সটি না বলেনি, থাকে, কিন্তু দর্শক আপনি যদি আমাদের সাথে থেকে থাকেন তাহলে একটু আপনার বয়সটি উল্লেখ করবেন, তাহলে স্যারের জন্য আচ্ছা আমি ধরে আপনার নিচ্ছি যে উনি পরামর্শটা দেওয়া সুবিধা মধ্যবয়সী, হবে। জি। উনি মধ্যবয়সী,
জি স্যার। আমি যদি ওনাকে মধ্যবয়সী হিসেবে ধরে নিই যে 30 থেকে 40 বা বিলো 40 অথবা 40, তো সেক্ষেত্রে যেটা বলবো আমি যে বুকে ব্যথা জন্য অনেক কারণই আছে, কিন্তু কারো যদি চেস্ট পেইন হয় এবং সেটা যদি সেন্ট্রাল চেস্ট পেইন হয়, বুকের মাঝখানে যদি চেস্ট পেইন হয়, তো সেক্ষেত্রে কিন্তু এবং ব্যথাটা যদি রেডিয়েট করে, রেডিয়েট মানে সেটা যদি ব্যথাটা আপনার আসতে পারে, চোয়ালে আসতে পারে, ঘাড়ে আসতে পারে সেটা, এবং বাম হাতে চলে আসতে পারে, এরকম যদি ক্যারেক্টার হয় এবং ব্যথাটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ওনাকে বাসায় বসে থাকা যাবে না, ওনাকে নিকটস্থ হসপিটালে যেতে হবে। ওনাকে এটা গ্যাসের ব্যথা বলে ইগনোরও করা যাবে না, সেটা আমার ব্যক্তিগত সাজেশন। কারণ অনেক পেশেন্টই আপনার হার্ট ব্লকের কারণে বুকে ব্যথা হচ্ছে, সেটাকে আমরা গ্যাসের ব্যথা বলে চালিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু অনেক জটিল পরিস্থিতির সৃষ্টি করছে। এই কারণে চেস্ট পেইন হলে পেশেন্টকে অবশ্যই হসপিটালে যেতে হবে অথবা একজন ডাক্তার দেখাতে হবে, যিনি এক্সক্লুড করবেন যে এটা চেস্ট পেইন ডিউ টু হার্ট ব্লক, চেস্ট পেইন ডিউ টু করোনারি আর্টারি ব্লক অথবা আদার কজেস। জি, ধন্যবাদ স্যার। স্যার, এই যে কার্ডিয়াক পেইনের সাথে কিন্তু আমরা প্রায় সময় দেখি যে গ্যাস্ট্রিক পেইনের একটা কনফিউশন করে ফেলেন পেশেন্টরা, এবং দেখা যায় যে ব্যথা হয়েছে বুকে কিন্তু তারা গ্যাসের ব্যথা ভেবে অ্যান্টিঅ্যাসিডেন্ট খেয়ে হয়তো বা বাসায় আছে। কিন্তু স্যার, এরকম পেইন হলে আসলে পেইনের ক্রাইটেরিয়াটা কেমন হবে কার্ডিয়াক পেইনের, এবং কখন আসলে অবশ্যই একজন কার্ডিয়াক স্পেশালিস্টের সাথে শরণাপন্ন হয়ে তার চিকিৎসা নিতে হবে, এরকম একটা পর্যায়ে কখন যেতে হবে? আসলে আমি যেটা বলি যে পেশেন্টকে প্রথমত হলো গ্যাস্ট্রিকের ব্যথার সাথে বা অ্যাসিডিটির ব্যথার সাথে চেস্ট পেইনকে মেলানো আহ, যাবে না, বা এটা অনেক পার্থক্য আছে, কিন্তু সেটা কিন্তু আপনি একজন পেশেন্ট যদি সেটা সেই ডিফারেন্সিয়েটটা করতে যান তাহলে কিন্তু ভুল হবে। এবং এই কারণে যাদের বয়স বেশি, যাদের কোমরবিডিটি আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যাদের ডায়াবেটিস আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, তারা যেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন এবং উনি যেন এক্সক্লুড করেন যে দিস পেন নট ডিউ টু হার্ট কজ, অর্থাৎ হার্ট কজের জন্য এই ব্যথাটা হচ্ছে না, এটা এক্সক্লুড করে তারপর ওনাকে যদি ওনার অ্যাসিডিটি মনে হয় তাহলে সেজন্য উনি ওষুধ খাবেন। আর কার্ডিয়াক পেইন যদি মনে হয় তাহলে উনি কিন্তু এক্সক্লুড করবেন অবশ্যই একটা ইসিজির মাধ্যমে বা ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে বা আইটিটির মাধ্যমে। সো এই এই পদ্ধতিটা পেশেন্টের জন্য বেনিফিশিয়াল হবে যে ওনাকে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে, বাসায় বসে থাকাটা যাবে না। এবং দয়া করে এক্সক্লুশনটা, অর্থাৎ আমার এই চেস্ট পেইন ডিউ টু পেপটিক আলসার ডিজিজ, এটা পেশেন্ট যেন নিজে নিজে এটা ডিটারমাইন না করে, এই ডিটারমিনেশনের দায়িত্বটা যেন একজন চিকিৎসকের উপরে থাকে। আমার সাজেশন হবে এরকম, অর্থাৎ ডেফিনেটলি হসপিটালে যাওয়া এবং সেখানে গিয়েই এক্সক্লুশন করা যে কি এটা কারণ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার, আমাদেরকে প্রশ্ন করেছেন রবিউল ইসলাম রবিন। উনি বলেছেন যে উনি যখন নামাজের সেজদাতে থাকেন, সেজদা থেকে উঠতে গেলে তার মাথা ঘুরিয়ে তিনি পড়ে যায় এরকম লাগে তার কাছে, এবং তার বয়স 55 বছর। তো তিনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার হার্টের ইকোকার্ডিওগ্রাফি করতে বলেছিলেন, তো সেটাও করেছে, সেটা ভালো এসেছে, কোনো সমস্যা নেই। তো আসলে স্যার, ওনার এই সমস্যাটা কি হার্টের কোনো কারণে হচ্ছে কিনা উনি একটু চিন্তিত এই বিষয়টা নিয়ে, তো আপনার কাছে এটার জন্য পরামর্শ চাইছে। আচ্ছা, প্রথম কথা হলো যে আসলে আমরা যখন একটা অনুষ্ঠানে কথা বলি সেটা কিন্তু একটা বেসিক একটা ধারণা আসে এবং কিছু গাইডলাইন এখানে থাকে আমরা দিতে পারি। কিন্তু এই পেশেন্ট উনি যখন একটা ডাক্তার দেখিয়েছেন, উনি যদি এক্সক্লুশন করে থাকেন যে দিস পেইন ইজ নট ডিউ টু কার্ডিয়াক কজ, তাহলে কিন্তু উনি, ওনার যদি সন্দেহ হয় তাহলে ওনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাক্ষাৎ করতে পারেন উনি, অথবা একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে উনি যেতে পারেন, যাতে ওনারা শুধু ইকোকার্ডিওগ্রাম না, উনি যদি প্রয়োজন হয় এবং যদি ডক্টরের সন্দেহ হয় সেক্ষেত্রে ইসিজি রয়েছে, আরো কিছু ভালো ব্যবস্থা রয়েছে, ইটিটি রয়েছে, এবং প্রয়োজন হলে ওনারা এনজিওগ্রাম করেও ডিজিজটা কিন্তু কনফার্ম হতে পারেন যে ওনার হার্টের ডিজিজ এটা না। এবং ওনাকে অন্যান্য কাজ হতে পারে, এখন মাথা ঘুরিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক কারণ আছে, যে কোনো কারণেই মাথা ঘুরতে পারে। আপনার প্রেশার ফল করলে মাথা ঘুরতে পারে, আপনার কানে সমস্যা হলে মাথা ঘুরতে পারে, আপনার ভার্টিগোর জন্য মাথা ঘোরাতে পারে। সুতরাং এখানে অনেকগুলো কারণই রয়েছে এবং সেটা কিন্তু এক্সক্লুশন কিন্তু করার দায়িত্ব একজন ডাক্তারের। এবং উনি অবশ্যই, আমার মনে হয় যে উনি যে চিকিৎসা নিয়েছেন এর পরবর্তীতে যদি ভালো কাউকে দেখাতে চান সেটাও করতে পারেন উনি।
জি, ধন্যবাদ স্যার। স্যার, এখন একটু আপনার কাছে জানতে চাই যে যখন কোনো পেশেন্ট স্যার কোনো উপসর্গ, এমন কোনো উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসছে যে হয়তোবা সেটা কার্ডিয়াক কোনো ডিজিজ হতে পারে, তো সেই সময়টাতে আসলে ইমিডিয়েট বেসিসে কি কি পরীক্ষা করা উচিত, এবং যাদের আসলে এখন বর্তমান পরিস্থিতিতে অনেকেই আছে যে ডাক্তারের কাছে যেতে চাইছে না, কিন্তু বিভিন্ন রকমের সমস্যা, হয়তোবা কার্ডিয়াক রিলেটেড অনেক উপসর্গ তাদের মধ্যে দেখা দিচ্ছে, তো তারা আসলে কি করবে? এক্ষেত্রে আসলে কিন্তু প্রথম দায়িত্ব যেটা একটা একটা পেশেন্টের কার্ডিয়াক ডিজিজের জন্য আমার কিন্তু আছে প্রত্যেকটা অ্যান্সারেই মনে হয় চলে আসছে। আসলে আমরা প্রথমত করে থাকি যে একটা ইসিজি করা। একটা ইসিজি দিয়ে কিন্তু আমার ডিটারমিনেশন করতে পারি, আমার কিন্তু অনেকটাই কনফার্ম হতে পারি যে এই পেশেন্টের হার্টে কোনো প্রবলেম আছে কিনা। এবং ইসিজিতে যদি সম্ভব না হয় ইকোকার্ডিওগ্রাম, ইটিটি, এগুলো হেল্প কিন্তু আমরা নিতে পারি। এবং উনি যদি ডক্টরের কাছে না যেতে চান বা কোনো পেশেন্ট যদি ডক্টরের কাছে না যেতে চায়, সেক্ষেত্রে কিন্তু টেলিমেডিসিনে অনেক সুযোগ রয়েছে। এবং টেলিমেডিসিন আমার মনে হয় যে এই কোভিড সিচুয়েশনে আমাদের দেশকে কিন্তু রক্ষাই করলো এই টেলিমেডিসিন। সুতরাং উনি টেলিমেডিসিনের হেল্প নিতে পারেন ডেফিনেটলি ভালো ডাক্তারের কাছে, বা উনি যে ডাক্তারকে দেখান একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে উনি কিন্তু টেলিফোনে কথা বলে নিতে পারেন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার, এখন আমাদের কাছে একটা প্রশ্ন আছে, আমাদেরকে অনুফা কেয়া প্রশ্ন করেছেন যে করোনায় ফুসফুসে কি ধরনের ক্ষতি হতে পারে। স্যার, আমরা কিন্তু শুরু থেকেই দেখছি যে প্রত্যেকটি সিমটম করোনা ভাইরাসে আক্রান্ত হলে কিন্তু সেটা রেসপিরেটরি ড্রপলেটস এর মাধ্যমেই আমরা বলছি যে ছড়াচ্ছে, এবং সবগুলো সিমটমই কিন্তু রেসপিরেটরি সিস্টেমের জন্য হচ্ছে। তো আসলে ফুসফুসের যত্ন নেওয়াটাও কিন্তু আমাদের জন্য খুব জরুরি, অন্যান্য অঙ্গের যত্ন নেওয়ার পাশাপাশি। তো কি ধরনের ক্ষতি হতে পারে স্যার কোভিড পজিটিভ যদি কেউ হয়, সেই ক্ষেত্রে স্যার কি কি হতে পারে যদি আমাদের দর্শকের প্রশ্নের উত্তরে বলতেন স্যার। আচ্ছা, এই এই প্রশ্নগুলো আসলে ফুসফুসের ক্ষতি কিন্তু যে লেভেলে হয়, করোনা ভাইরাসে প্রথম টার্গেট কিন্তু ফুসফুস, এবং জি। ফার্স্ট টার্গেট ফুসফুস, এরপরে হার্ট এবং বডির যে কোনো অর্গানকে কিন্তু করোনা ভাইরাস ইনফেক্ট করতে পারে। এবং এই ভাইরাসটা যদিও নতুন, এটা কিন্তু অন্যান্য ভাইরাসের মতো এত সর্দি কাশি তৈরি করে এরকম কিন্তু অনেক ভাইরাস রয়েছে, কিন্তু এই ক্যাটাগরির ভাইরাসটা যেটা অনেক বেশি, এটা মিউটেশনও হয়েছে আমাদের দেশে। এবং এই ভাইরাসটা সম্বন্ধে যদিও আমরা খুব বেশি কিছু জানি না, কিন্তু এটুকু অন্তত জানি যে করোনা ভাইরাসের প্রথম টার্গেট হলো ফুসফুস। এবং উনি আমাদের ফুসফুসের যেটা মেইন কাজ, অর্থাৎ অক্সিজেন, আমাদের বডিতে অক্সিজেন সাপ্লাই করা, এই অক্সিজেনের কাজটা কিন্তু করোনা ভাইরাস আমাদের ফুসফুসের যে রেসপিরেটরি মেমব্রেন, এই মেমব্রেনটা কিন্তু, মেমব্রেনের কার্যকারিতা কিন্তু ওনারা নষ্ট করে দেয়, যার ফলে আমাদের বডি কিন্তু সাফিসিয়েন্ট অক্সিজেন পাচ্ছে না। এই কারণেই আমরা যে কাজটা করি, আমার বডি অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা কিন্তু সবসময় খেয়াল রাখি, যে আমার অক্সিজেন স্যাচুরেশন যখন অনেক বেশি ফল করছে, তখন কিন্তু আমাকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে, যে আমাকে সাপ্লিমেন্টারি অক্সিজেন নেওয়া বা হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার মাধ্যমে অক্সিজেন গ্রহণ করা, অথবা সেটা হতে পারে এটা ভেন্টিলেটরে দেওয়া পর্যন্ত, বা অন্যান্য ট্রিটমেন্ট আমরা নিতে পারি। ফুসফুসে এত বেশি ইনফ্ল্যামেশন হয় যে এখানে ইনফ্ল্যামেটরি যে মেডিয়েটর গুলো রয়েছে, সেটাকে আমরা বলি সাইটোটক্সিন, এটা স্টর্ম হয়, অর্থাৎ এখানে ইনফ্ল্যামেটরি মেডিয়েটর গুলো একটা ঝড় বয়ে যায় ফুসফুসে, যা যে কারণে ফুসফুসে অনেক বেশি ইনফ্ল্যামেশন হয়, অর্থাৎ ইনফ্ল্যামেশনের একটা ঝড় আমাদের ফুসফুসে বয়ে যায়, আমাদের রেসপিরেটরি মেমব্রেন ক্ষতিগ্রস্ত হয়, এবং আমরা বডিতে আমাদের প্রয়োজনীয় অক্সিজেন কিন্তু আমরা পাই না। এবং এই কারণে কিন্তু পেশেন্টের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি অক্সিজেন না পেলে যেটা হবে, আলটিমেটলি আমার বডিতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, আমি আমাদের অ্যাসিডোসিস হয়ে যাবে, এবং অন্যান্য অর্গান গুলো অ্যাসিডোসিস কন্ডিশনে কিন্তু বডি অন্যান্য অর্গান গুলো কিন্তু তার ইফেক্টিভিটি হারাবে, এবং আলটিমেট রেজাল্ট কিন্তু ডেথ। এবং আরেকটা প্যাথোলজি যেটা করে করোনা ভাইরাস, সেটা হলো থ্রম্বো এম্বোলিক ফেনোমেনা। যে থ্রম্বো এম্বোলিক ফেনোমেনাটা আমার মনে হয় যে এটা মেডিকেল বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা তারা একটু ভালো বুঝবেন। এখানে ভেনাস থ্রম্বোএম্বোলিজমটা সবচেয়ে বেশি হয়, এবং আর্টারি থ্রম্বোএম্বোলিজম হতে পারে। এবং এই কারণেই আমাদের ডেথ প্রিভেন্ট করতে গেলে আমাদের একই সাথে আমাদের অক্সিজেন সাপোর্ট লাগবে, এবং একই সাথে কিন্তু আমাকে থ্রম্বোএম্বোলিজমটা প্রিভেন্ট করতে হবে, অর্থাৎ কোয়াগুলোপ্যাথি প্রিভেন্ট করার জন্য ওষুধ দিতে হবে। না হলে কিন্তু আমরা পেশেন্টকে সাময়িক বাঁচাতে পারলেও লং টার্মে কিন্তু পেশেন্টকে বাঁচাতে পারবো না। ওই পেশেন্ট যখন তখন খারাপ হতে পারে, মারা যেতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার।
স্যার, এখন একটু আপনার কাছে জানতে চাই যে যাদের আসলে ব্রনকিয়াল অ্যাজমা আছে, এই সমস্যাটা কিন্তু আমরা দেখি যে ছোট বাচ্চাদেরও হতে পারে কিংবা যে কোনো বয়সেই কিন্তু অ্যাজমার সমস্যা থাকতে পারে। তো অ্যাজমার সমস্যা যাদের আছে তারা কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে, এবং তাদের যদি কারো কাশি কিংবা শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রে কি তাদের আহ করোনা টেস্ট করতেই হবে কিনা, বা তাদের জন্য কি ধরনের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে? আচ্ছা, আহ, আমরা রেসপিরেটরি প্রবলেম গুলো নিয়েও কথা বলতে আসলে চেয়েছিলাম। আমরা কার্ডিয়াক ডিজিজ নিয়ে বেশি কথা বলেছি। যা হোক, আমাদের ব্রোঙ্কিয়াল অ্যাজমা কিন্তু ফুসফুসে একটা মেইন একটা রোগ, এবং আমাদের দেশে একটা বিশাল পপুলেশন কিন্তু ব্রোঙ্কিয়াল অ্যাজমায় সাফার করে। এবং ব্রোঙ্কিয়াল অ্যাজমার জন্য উপযুক্ত সময় হচ্ছে এই শীতকাল। সুতরাং ব্রোঙ্কিয়াল অ্যাজমা কিন্তু কোনো এজ লিমিটেশন নেই। এখানে একজন শিশুর থেকে শুরু করে এইজড পার্সন, যে কোনো বয়সে যে কেউ ব্রোঙ্কিয়াল অ্যাজমায় ভুগতে পারে। এবং ব্রোঙ্কিয়াল অ্যাজমা যদি কারো আগের থেকে থাকে, তা এই শীতকালটা তার জন্য, শীতকালটা এমনি ভাইরাল ভাইরাল ডিজিজ গুলো অনেক বেশি হয়। এ কারণেই কারো যদি ব্রোঙ্কিয়াল অ্যাজমা থাকে, কাশি হয়, সেটা যে বয়সেরই উনি পেশেন্ট হন না কেন, ওনাকে যে কাজটা প্রথমত করতে হবে, সাথে যদি জ্বর থাকে, গলা ব্যথা থাকে, অর্থাৎ সিমটম গুলো থাকে, তাহলে কিন্তু ওনাকে করোনা টেস্ট করে নিয়ে ওনাকে এক্সক্লুশনটা করা বেটার হবে লাইফ সেভিং এর জন্য, যে ওনার এই কাশিটা ব্রোঙ্কিয়াল অ্যাজমার জন্য, অথবা অন্য কোনো অথবা করোনার জন্য। অর্থাৎ মানে আমি বলতে চাচ্ছি যে আপনাকে অবশ্যই, আপনার যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই আপনি করোনার জন্য যে টেস্ট আছে, কোভিড-19 টেস্ট, এই টেস্টটা কিন্তু করে এক্সক্লুশন করে নেবেন যে এটা করোনা ডিজিজ নয়, করোনাল ইনফেকশন নয়। তো এটাই থাকবে আমার সাজেশন। জি। স্যার, যাদের এই রেসপিরেটরি সমস্যাগুলো আছে তাদের কি ধরনের প্রিভেন্টিভ মেজার গ্রহণ করতে হবে এবং তারা আসলে কি করতে পারে? প্রিভেন্টিভ মেজার, আমাদের দেশে একটা সময় কিন্তু আমরা যেহেতু ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টে আমাদের প্রয়োজন হয় ব্রঙ্কো ডাইলেটেশন করা, অর্থাৎ আমাদের যে বায়ু থলিটা রয়েছে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কিন্তু এগুলো চুপসে যায়। অর্থাৎ একটা বেলুনে যদি বাতাস ভরা থাকে, সেটা যেরকম ফুলে থাকে, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে এটা একটা বেলুন চুপসে গেলে যেটা হয় ঠিক তাই হয়। তো এই ব্রঙ্কো ডাইলেটেশনের জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, একটা সময় আমরা ট্যাবলেট ব্যবহার করতাম, সিরাপ ব্যবহার করতাম, কিন্তু এর চেয়েও অ্যাডভান্স হচ্ছে ইনহেলেশন ফর্মে ব্রঙ্কোডাইলেটর ব্যবহার করা। এবং তাহলে উনি একজন পেশেন্ট অবশ্যই ইনহেলড ফর্মে ব্রঙ্কোডাইলেটর ব্যবহার করবেন। এবং এর সাথে যদি প্রয়োজন হয়, ব্রঙ্কিয়াল অ্যাজমা ম্যানেজমেন্ট গুলো কিন্তু স্টেপ ওয়াইজ, অর্থাৎ একটা স্টেপের পর আরেকটা। শুধু ব্রঙ্কোডাইলেটেশন করা গেলে যদি পেশেন্ট সুস্থ থাকেন, তাহলে ওইটাই ওনার জন্য ট্রিটমেন্ট। এরপরে কিছু কিছু পেশেন্টের লাগে স্টেরয়েড লাগে। স্টেরয়েড গুলো কিন্তু এটাও লং টার্ম নিতে হয়, কারণ ব্রঙ্কিয়াল অ্যাজমায় আলটিমেটলি আমাদের ফুসফুসে ইনফ্ল্যামেশন হয়, এবং এই ইনফ্ল্যামেশনের জন্য আমাদেরকে স্টেরয়েড কিন্তু অবশ্যই নিতে হবে। এবং ইনহেলেশন ফর্মে আমরা স্টেরয়েড কিন্তু বাজারে পাই, যার ফলে ব্রঙ্কোডাইলেটর, ওনাকে ইনহেল স্টেরয়েড এবং স্টেরয়েডের ডোজ ইনক্রিমেন্ট যদি প্রয়োজন হয় সেটা করা যেতে পারে। বা এর সাথে আরো অনেকগুলো প্রিভেন্টিভ মেডিসিন রয়েছে, আমরা মন্টিলুকাস জাতীয় কিছু ওষুধ রয়েছে সেগুলো ব্যবহার করতে পারি। বা ইদানিং আরো কিছু অ্যাডভান্স ওষুধ রয়েছে, গ্লাইকোপায়োনিয়াম, এগুলো ব্যবহার করা যেতে পারে। মূল কথা, একজন পেশেন্টকে, ব্রঙ্কিয়াল অ্যাজমা একজন পেশেন্টকে, ওনাকে কিন্তু ব্রঙ্কোডাইলেটর থেকে শুরু করে প্রত্যেকটা ঔষধ যেগুলো উনি প্রেসক্রিপশনে পেয়েছেন ওনার ডাক্তারের মাধ্যমে, সেগুলো ওনাকে খেয়ে যেতে হবে বা ব্যবহার করে যেতে হবে, যদি উনি ভালো থাকতে চান। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার। স্যার, আমরা আবারও কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদেরকে প্রশ্ন করেছেন আব্দুস সামাদ হাসান শিহাব। উনি বলেছেন যে ওনার ডান বুকে মাঝে মাঝে ব্যথা করে, যখন ব্যথা ওঠে তখন সেটা প্রচন্ড ব্যথা হয়, এবং তিনি এখন পর্যন্ত এই ব্যথার কারণে কোনো ডাক্তারকে দেখাননি কিংবা কোনো পরীক্ষা নিরীক্ষাও করেননি। তো আসলে ওনার বয়স 29 বছর, তো ওনার এখন কি করণীয় বা কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হবে কিনা স্যার? ডান বুকে ব্যথা? জি স্যার। আচ্ছা, বুকের ডান পাশে ব্যথা, এখন বুকের ডান পাশে ব্যথা, ব্যথা ওঠে, ওটা কিন্তু প্রচন্ড। এখন আমরা কার্ডিয়াক পেইনের জন্য কিন্তু বলি যে বুকে সেন্ট্রাল চেস্ট পেইন হয়, এটা ডান বাম অনেক সময় লোকেট করা, পিন পয়েন্ট করা যায় না। তো আমার মনে হয় যে ওনার বয়স যেহেতু 30, বিলো 30 বা 30, ওনাকে প্রথমত হলো যে ওনার লোকাল যে ডক্টর আছেন, উনি একজন ডাক্তারের শরণাপন্ন হন। উনি প্রয়োজনে অন্তত একটা এক্স রে করতে পারেন বা একটা ইসিজি করতে পারেন, করে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারেন অন্তত
আমি সবসময় একটা জিনিস বলতে চাই যে আপনার যদি চেস্ট পেইন হয়, সেটা যে কারণেই হোক, আপনি নিজে ডিফারেন্সিয়েট করবেন না। আপনি একজন ডক্টরকে দিয়ে ডিফারেন্সিয়েট করেন। ওই ডক্টর একজন এমবিবিএস ডক্টর, অনেক কিছু জানেন উনি, যথেষ্ট দক্ষ একটা চেস্ট পেইনকে ডিফারেন্সিয়েট করার মতো। সুতরাং আপনি ডিসিশন না নিয়ে আপনি অবশ্যই একজন ডাক্তারকে দেখাবেন। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার। স্যার, এরপর আমাদেরকে মহিউদ্দিন আকবর লিখেছেন যে ওনার বয়স 46 বছর এবং উনি যে বিষয়টা নিয়ে জানতে চাইছে সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার সাথে কি আসলে হৃদরোগের কোনো সম্পর্ক আছে কিনা। ওনার ব্লাড প্রেশার নিচেরটা সিস্টোলিক মানে 102 থাকে এবং প্রায় সময় ওনার ডায়াস্টোলিক 102 থাকে এবং সিস্টোলিক প্রায় সময় 145 157 এরকম থাকছে। তিনি যখন বাসায় মাপছেন তখনই এরকম আসছে। তো এর জন্য উনি আসলে কিন্তু হাইপার টেনশনের জন্য ওষুধ খাচ্ছেন, বাইজুরান 5/20 তিনি খাচ্ছেন। তো উনি যে বিষয়টা জানতে চাইছে যে হাইপার টেনশনের সাথে কি আসলে হার্ট ডিজিজের কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি হাইপারটেনশন নিজেই তো একটা হার্ট ডিজিজ। সুতরাং সম্পর্ক তো এখানেই। এবং হার্ট ডিজিজ, এটা কিন্তু হাইপারটেনশন কিন্তু প্রথম হার্ট ডিজিজ, যেটা কিন্তু প্রথমে এটা দিয়ে অনেক কিছু শুরু হয়ে যায়। এবং উনি যেটা বলেছেন যে ওনার ডায়াস্টোলিক প্রেশার 102, এটা কিন্তু অনেক বেশি। এবং উনি বাইজোরান খাচ্ছেন, ডেফিনেটলি ভালো একটা ঔষধ খাচ্ছেন। এটা যে যদি কন্ট্রোল না হয়, ওনাকে যিনি বা যে ডাক্তার বাইজোরান দিয়েছেন ওনার কাছে বলে কিন্তু উনি এটার ডোজটাকে ইনক্রিমেন্ট করে নিতে পারেন, বা এটার সাথে সেকেন্ড আরেকটা ঔষধ, অন্য যে কোনো গ্রুপের আরেকটা ঔষধ উনি অ্যাড করে দিতে পারেন। অথবা উনি লাইভ, আমি জানি না যে ওনার 102 যদি ডায়াস্টোলিক প্রেশার হয়, সেটা কিন্তু ওনাকে ভবিষ্যতে অনেক কমপ্লিকেশনে ফেলবে। এ কারণে ওনার প্রথমত কর্তব্য হলো যে ওনার লাগতে পারে, আরেকটা ওষুধ লাগতে পারে অন্য একটা গ্রুপে, অথবা এই ওষুধটাই ওনাকে ডোজ ইনক্রিমেন্ট করে, অর্থাৎ ডোজ বাড়িয়ে উনি প্রেশার কন্ট্রোল করতে পারেন। তবে যেটাই হোক, ফাইনালি হলো ওনাকে আরেকবার ডাক্তারের কাছে ভিজিট করতে হবে, যেন এটা ওনার প্রেশারটা যথেষ্ট মেনটেন হয়। জি। স্যার, যাদের আসলে দেখা যায় যে অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ খাওয়ার পরেও হাইপারটেনশন কন্ট্রোলে থাকছে না, তাদের জন্য কি কোনো নিয়মাবলী আছে কিনা, বা তাদেরকে কি সেই সময়টাতে আসলে ডাক্তারের শরণাপন্ন হয়ে আরো কিছু ওষুধ অ্যাডজাস্ট করে নেওয়ার প্রয়োজন আছে কিনা। জি, অবশ্যই। যাদের প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তাদের জন্য কিন্তু শুধু ঔষধ খেলে, শুধু ঔষধের মাধ্যমে কিন্তু উনি হাইপারটেনশন কন্ট্রোল করতে পারবেন না। এখানে অনেকগুলো জিনিস হতে পারে। যেমন আপনার ওনাকে ওনার কোলেস্টেরল লেভেলটা কেমন সেটা দেখার একটা প্রয়োজন হতে পারে। ওনার লাইফস্টাইলটা কেমন, ওনার যদি সিডেন্টারি লাইফস্টাইল হয়, যা অফিসে বসে থাকেন অথবা বাসায় বসে আছেন, কোনো কায়িক পরিশ্রম করেন না, সেটা এই সিডেন্টারি লাইফস্টাইলটা এখানেও ওনার চেঞ্জ আনতে হবে। ওনার ফুড হ্যাবিটে চেঞ্জ আনতে হবে। ওনার চর্বিযুক্ত খাবার যেগুলো আছে এগুলো কমাতে হবে। যদি ওনার কোলেস্টেরল অর্থাৎ লিপিড প্রোফাইলে যদি অ্যাবনর্মালিটিতে থাকে, শুধু সে অ্যাবনর্মাল লিপিড প্রোফাইলের জন্য কিন্তু অনেক ভালো ঔষধ রয়েছে। আমরা কোলেস্টেরল বেশি হলে সেই ওষুধগুলো ব্যবহার করতে পারি। এবং ওনার ডাক্তার নিশ্চয়ই ওনাকে সেগুলো পরীক্ষা করে কিন্তু ওনার অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগ গুলো রয়েছে তার সাথে কিন্তু এগুলো অ্যাড করে দিতে পারেন। সাথে এখানে ওনার লাইফস্টাইল মডিফিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে ওনার কোমরবিডিটি অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো কন্ট্রোল করতে হবে ওনাকে। অর্থাৎ হাইপারটেনশন কিন্তু শুধুমাত্র ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাবে না। এখানে মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাকশন আপনাকে নিতে হবে। আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন, ফুড হ্যাবিট চেঞ্জ করা। যদি উনি স্মোকার হন বা অ্যালকোহলিক হন, সেক্ষেত্রেও ওনাকে সিজেশন অফ স্মোকিং বা ওনাকে অ্যালকোহল অমিট করতে হবে ডেফিনেটলি। এবং প্রয়োজন হলে একাধিক ঔষধ, আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য অনেকগুলো ঔষধ রয়েছে, অনেকগুলো গ্রুপের। আমরা একটা গ্রুপ দিয়ে শুরু করি, এক একজনের জন্য এক একটা ভালো। এবং সবার জন্য কিন্তু সব ওষুধ নয়, এজন্য চিকিৎসা কিন্তু চিকিৎসক করবেন ডেফিনেটলি, নিজে নিজে চিকিৎসা করা যাবে না। ওনাকে মাল্টিডিসিপ্লিনারি অ্যাকশনে চলতে হবে। এবং সবার শেষে হলো ওনাকে ভালো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের আওতায় থাকতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন গৌতম সাহা। উনি বলেছেন যে আইএইচডি কি, বা আইএইচডি থাকলে পেশেন্টের কি পায়ে ঝিনঝিন কিংবা পা অবশ মনে হওয়া
পাশাপাশি মাথা ঘোরানো এই সমস্যাগুলো হতে পারে কিনা। পেশেন্ট এখন বর্তমানে ক্লোপিড এস ট্যাবলেটটি খাচ্ছেন, নাইট্রিন এসআর খাচ্ছেন, বেটালক 25 খাচ্ছে, এটিভি 10 মিলিগ্রাম খাচ্ছেন, এবং তার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে 120/80। এবং পেশেন্টের কোনো ব্লাড ডায়াবেটিসের সমস্যা নেই, এবং তার বয়স 62 বছর। তো কি করণীয় স্যার? আচ্ছা, ওনার কিন্তু অনেকগুলো ঔষধ উনি খাচ্ছেন। আইএসডি কি? আসলে আমি কিছু কিছু জিনিস কিন্তু আসলে এসব জায়গায় বলতে চাই না। আইএসডি আসলে ইসকেমিক হার্ট ডিজিজ। ওনার আহ, ওনার ইসকেমিক হার্ট ডিজিজ বলতে যেটা আসলে লাইভ কোনো প্রোগ্রামে মেডিকেল যে প্যাথোলজি গুলো বোঝানোটা অনেক সময় দুরূহ হয়ে পড়ে। তো আমি বলতে চাই আইএসডি হলো ইসকেমিক হার্ট ডিজিজ, অর্থাৎ ওনার বডিতে রক্ত সাপ্লাইয়ের জন্য আমাদের যে রক্তনালীগুলো রয়েছে, সেই রক্তনালীগুলোতে যখন ব্লক হয় বা রক্তনালীগুলো যখন শুরু হয়ে যায় বা স্পাজম হয়, এই কন্ডিশন গুলোকে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বলি। এবং এক্ষেত্রে উনি যেটা বলেছেন যে পায়ে ঝিনঝিন করতে পারে কিনা বা মাথা, হ্যাঁ, পায়ে ঝিনঝিন করতে পারে। ইসকেমিক হার্ট ডিজিজ যদি আপনার হার্টের রক্তনালীতে কোনো ব্লক হয়, সেটাও ইসকেমিক হার্ট ডিজিজ, এবং সেটা করোনারি আর্টারি ডিজিজ সেটা। আর পায়ের রক্তনালীগুলোতে যদি কখনো ব্লক হয়, সেটাও কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ, কিন্তু সেটা পেরিফেরাল। অর্থাৎ আমরা ভাগ করি এখানে সেন্ট্রাল এবং পেরিফেরাল। পেরিফেরাল ব্লাড ভেসেলের ডিজিজ সেটাও ইসকেমিক হার্ট ডিজিজ। আর উনি যে চিকিৎসাগুলো নিচ্ছেন, আমার তো মনে হয় ঠিকই আছে সব। অনেকগুলো গ্রুপে ওষুধ উনি খাচ্ছেন, আমি মনে করি যে ঠিক আছে। ওনার প্রশ্নগুলো শেষে কি ছিল? স্যার, উনি জানতে চাইছেন যে ওনার এই ইসকেমিক হার্ট ডিজিজের জন্য পাশাপাশি যে উপসর্গগুলো ওনার এখন হচ্ছে, সেটা কি ইসকেমিক হার্ট ডিজিজের জন্যই হচ্ছে কিনা, এবং যে ওষুধগুলো খাচ্ছেন তাতে করে ওনার ব্লাড প্রেশার কন্ট্রোল আছে, ডায়াবেটিস নেই, কিন্তু এই সমস্যাগুলোর জন্য কি আর কিছু করতে হবে কিনা ওনাকে? ওনার আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি নাইট্রিন এসআর খাচ্ছেন, বেটালক খাচ্ছেন, এটিভি খুব সম্ভব লিপিড লোয়ারিং একটা এজেন্ট। ব্লাড প্রেশার জি ঠিক স্যার, আছে। অ্যাটোভাস্টাটিন। ক্লোপিডেস আছে, অর্থাৎ অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল আছেন। এবং এই চিকিৎসাটা দেখে মনে হচ্ছে যে উনি একজন দক্ষ ডাক্তারকে দেখিয়েছেন, এবং ওনার চিকিৎসা পদ্ধতি যথেষ্ট ঠিক আছে, ব্লাড প্রেশার ঠিক আছে, এবং ওনার যে সিমটম গুলো হয়েছে, এটা কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজের জন্যই হয়েছে, এবং চিকিৎসাটাও ঠিক আছে। থ্যাংক ইউ। জি স্যার, এরপরে প্রশ্ন করেছেন আশা আক্তার যে হোয়াট সর্ট অফ ফুড অর মেডিকেশন উই ক্যান টেক রেগুলারলি টু স্ট্রেংথেন আওয়ার হার্ট অ্যান্ড লাং। স্যার, উনি জানতে চাইছে যে হার্ট এবং লাংকে ভালো রাখার জন্য আমাদের খাদ্যাভ্যাস এবং কি কিরকম হওয়া উচিত, পাশাপাশি কি কোনো মেডিকেশনের কোনো প্রয়োজন আছে কিনা। ডেফিনেটলি আসলে খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা আমাদের হার্টকে ভালো রাখতে পারি, আমাদের ফুসফুসকেও ভালো রাখতে পারি। তবে এটা বেশি প্রযোজ্য আমাদের হার্টের ক্ষেত্রে। আমরা চর্বি জাতীয় খাদ্যগুলো তো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে, এবং সেটা আমরা বলি যে আফটার 40 আগ পর্যন্ত আপনি ডিম খেতে পারেন, আপনি লাল মাংস খেতে পারেন। লাল মাংস বলতে কিন্তু গরু, খাসি এগুলোকে আমরা লাল মাংস বলি। কিন্তু চিকেন খেতে, চিকেনটা আসলে বেস্ট কার্ডিয়াক পেশেন্টের জন্য। তো আফটার 40 আমাদের যত নিয়মগুলো আরোপ হয়, এগুলো কিন্তু কার্ডিয়াক পেশেন্টের জন্য আফটার 40। কারণ আফটার 40 বডি অনেক কিছুই সমস্যা তৈরি হয়, এখানে বডি অনেক কিছুই লোড নিতে পারে না। তো এই কারণে ফুড হ্যাবিটটা আমাদেরকে চেঞ্জ করতেই হবে। যেমন লাল মাংস আপনি খাবেন না, আপনি ফ্রুটস বেশি খাবেন, এবং পটাশিয়াম কন্টেনিং ফ্রুটস, পটাশিয়াম কন্টেনিং ফুডস গুলো এগুলো ভ্যাসোডাইলেটেশন করে, অর্থাৎ আপনার রক্তনালীকে ডাইলেট করে, অর্থাৎ এটা ক্যালিবারটাকে বৃদ্ধি করে। এই জন্য আমরা বলি পটাশিয়াম কন্টেনিং ফ্রুটস গুলো খেতে পারেন। যেমন আপনার আপেল হতে পারে, বা এখানে পটাশিয়াম কন্টেনিং শাকসবজিতে অনেক পটাশিয়াম থাকে, আপনি ভেজিটেবলস গুলো খেতে পারেন, কলা খেতে পারেন, এগুলো পটাশিয়াম কন্টেইন করে। এবং আসলে মিটের উপর আমাদের ডিপেন্ডেন্সিটা কমিয়ে আমাদেরকে ভেজিটেরিয়ান যদি হতে পারি, তাহলে হয় সেটা সবচেয়ে বেটার। এটা হলো ফুড হ্যাবিটের ব্যাপার। আর লাংস এর ব্যাপারটা একটু অন্যরকম। এখানে খাদ্যাভ্যাসের সাথে যেটা খুব বেশি যে এখানে কানেকশন আছে সেটা না। লাংস এর ক্ষেত্রে আমাদের লাংসে যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডি, এখানে অনেক ক্ষেত্রে দায়ী হলো অ্যালার্জি বা আমাদের ওয়েদার ওয়েদার বা এখানে ডাস্ট হোক, ফোম হোক, অর্থাৎ কোন একটা অ্যালার্জেন থাকে যেটা আপনাকে ব্রঙ্কিয়াল, ওই অ্যালার্জেনের জন্য আমাদের হাইপার সেন্সিটিভিটি হয়। আলটিমেটলি আমাদের এয়ার ওয়েটা স্পাজম হয়, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, শ্বাসকষ্ট হয়। তো
তো এই কারণে ফুড হ্যাবিট খুবই ইম্পর্টেন্ট। যে অ্যালার্জেন যেগুলো রয়েছে আপনি যদি ডিটেক্ট করতে পারেন যে আপনার এই অ্যালার্জেন গুলো আপনাকে অ্যালার্জেন হতে পারে, কিন্তু যে কোনো ফুডই কিন্তু একজন মানুষের জন্য অ্যালার্জেন হতে পারে, অর্থাৎ অ্যালার্জি হতে পারে। তো যে ফুডটা অ্যালার্জি হয় সেই ফুডটাকে উনি অ্যাভয়েড করতে পারেন যদি উনি লাং ফাংশন সঠিক রাখতে চান। আর অন্যদিকে হার্টের জন্য তো এটা সবচেয়ে বেশি প্রযোজ্য, ফুড হ্যাবিট চেঞ্জ করা বা যেটা হেলদি ফুড গুলোকে গ্রহণ করা। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার। তারপর ফাইয়াজ রহমান প্রশ্ন করেছেন যে করোনা হলে অনেক পেশেন্ট হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে, এটার কারণ কি এবং এটার ট্রিটমেন্ট আসলে কি? স্যার, আমরা কিন্তু দেখছি যে অনেকেই আছে যে বাসায় বসে আছে, কিংবা হয়তোবা কোনো সিমটম আছে কিন্তু তারা আসলে ভয়ে হাসপাতালে যাচ্ছে না, সেটাকে নেগলেক্ট করছে। তো এতে করে অনেকেই হঠাৎ সাডেন কার্ডিয়াক অ্যাটাকে মারা যাচ্ছেন। তো এটার কি কোনো স্পেসিফিক কারণ আছে কিনা, যেটা আমাদের দর্শকও জানতে চাইছিলেন, এবং এটার ট্রিটমেন্ট কি আছে? আচ্ছা, করোনা করোনা কিন্তু আমি প্রথমে বলছিলাম যে করোনা কিন্তু অন্য 10টা ভাইরাসের মতো কিন্তু সাধারণ কোনো ভাইরাস না। এটা প্যাথোলজি হলো, করোনা ভাইরাসকে আমরা এত ভয় পাই কেন? এ কিন্তু যে মেইন প্যাথোলজি যেটা করে সেটা হলো থ্রম্বো এম্বোলিজম করে, অর্থাৎ রক্তনালী রক্তকে এটাকে ক্লটিং করে দেয়, অর্থাৎ জমাট বাঁধিয়ে দেয়। তো যেটা হয় আপনার করোনা ভাইরাস ইনফেকশনে আলটিমেটলি যখন থ্রম্বোএম্বোলিজম হয়, সেই থ্রম্বোএম্বোলিজম অর্থাৎ একটা থ্রম্বাস ফর্ম করে, এই অর্থাৎ রক্ত জমাট বাঁধে, সেটা কিন্তু আমার হার্টে রক্তনালীতে যদি জমাট বাঁধে তাহলে কিন্তু ওই সেই হার্টে রক্তনালী ব্লক হলে যে সিমটম গুলো হতো সেটাই শুরু হবে, অর্থাৎ হার্ট ব্লক হবে। হার্ট ব্লক হলে অর্থাৎ হার্ট ব্লক হলে কিন্তু ওই পেশেন্টের জন্য তখন চেস্ট পেইন থেকে শুরু করে ওনাকে চেস্ট পেইনের পরে আমরা যে ট্রিটমেন্ট গুলো দিই ওই লাইনে ট্রিটমেন্টটা চলে যাবে। হ্যাঁ, আর ওনার যে প্রশ্নটা ছিল যে এটা হার্ট অ্যাটাক কেন হচ্ছে, এখানে মারা যাচ্ছেন কেন, ওই কারণ হলো একটাই, সেটা হচ্ছে থ্রম্বোএম্বোলিক ফেনোমেনা হচ্ছে, অর্থাৎ হার্টের রক্তনালী ব্লক হয়ে যাচ্ছে। হার্টের রক্তনালী ব্লক হলে যেটা হচ্ছে হার্ট যে উনি হার্ট যে পাম্প করবে, পাম্পিং অ্যাকশনের জন্য যে ওনার অক্সিজেন লাগবে, সেই অক্সিজেনটা কিন্তু পাবে না, অর্থাৎ যে অক্সিজেনটা সাপ্লাই হবে এবং ওনার যে পাম্পিং এর জন্য যেটা প্রয়োজন হবে, এই সাপ্লাই এবং ডিমান্ডের একটা মিসম্যাচ হয়ে যাবে, তখন কিন্তু হার্ট আর পাম্প করতে পারবে না, পেশেন্ট মারা যাবে। এবং চিকিৎসা হলো আমরা যেটা করি অ্যান্টিকোয়াগুল্যান্ট, অর্থাৎ হার্টের রক্তনালীতে যাতে রক্ত জমাট বাঁধতে না পারে এই জন্য একটা ড্রাগ ব্যবহার করি, সেটাকে আমরা বলি অ্যান্টিকোয়াগুল্যান্ট। এটা হসপিটালে ডাক্তাররা অনেকেই ব্যবহার করেন, যারা জানেন এই প্যাথোফিজিওলজি তারা কিন্তু এভাবেই চিকিৎসা করেন। তারা প্রত্যেকটা পেশেন্টকে যাদের প্রয়োজন মনে করেন অ্যান্টিকোয়াগুল্যান্ট, এটা আমরা খুব বেশি প্রয়োজন হলে ইনজেক্টেবল ফর্মে দিতে পারি অথবা ওরাল ফর্মে আমরা খেতে পারি। এই অ্যান্টিকোয়াগুল্যান্ট কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত করোনা ভাইরাস ইনফেকশনের চিকিৎসা কিন্তু অ্যান্টিকোয়াগুল্যান্ট। এবং এই জন্য বাকি যে ওষুধগুলো আমরা ব্যবহার করছি, সেটা হোক প্যারাসিটামল, হোক মন্টিলোকাস্ট বা হোক ফেক্সোফেনাডিন, এগুলো কিন্তু করোনা ভাইরাসের জন্য কোনো চিকিৎসা না, বা এক গাদা ভিটামিন খাচ্ছি, এগুলো জাস্ট সিমটোমেটিক। আপনার মেইন ট্রিটমেন্ট হলো একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার, এরপর আমাদেরকে প্রশ্ন করেছেন শাহিন জোয়ারদার। উনি বলেছেন যে তার মায়ের হার্টে 3টা ব্লক আছে, একটা ব্লক 90%, একটা ব্লক 70%, এবং আরেকটি ব্লক 60%। তো একটা রক্তনালীতে যদি ব্লক থাকে স্যার, তাহলে কি চিকিৎসা হওয়া উচিত স্যার? তার বয়স যেহেতু 60 বছর, বয়সের ভিত্তিতে ওনার আসলে কি করণীয় স্যার? আপনার মূল্যবান পরামর্শ কাম্য করছেন। আচ্ছা, ওনার এনজিওগ্রামে উনি উনি কিন্তু বলেন নাই যে 3টা রক্তনালীতে ব্লক আছে, কোথায় কোথায় ব্লক আছে সেটা আমি জানি না। যদি এমন হয় যে 3টা ব্লক 3টা রক্তনালীতে আছে, রাইট সাইডের করোনারি আর্টারিতে আছে, লেফট সাইডের করোনারি আর্টারিতে আছে, এবং এলএডি বলি আমরা যেটা, অর্থাৎ লেফট এন্টিরিয়র ডিসেন্ডিং, এরকম 3টা মেইন জায়গায় যদি থাকে তাহলে 60 বয়সেই তো এগুলো হবে, এটা কিন্তু 20 বছর বয়সে হবে না। ওনার মাকে অবশ্যই সার্জারি করানোটা বেটার, এবং বাইপাস সার্জারি ওনার জন্য বেস্ট হবে। এই বয়সে বাইপাস সার্জারি করালে এটা কিন্তু এটা লঞ্জিভিটি অনেক বেশি, 20 থেকে 25 বছর কিন্তু এমনি ভালো থাকবেন উনি। এবং আমাদের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু ওরকম 80, 85, 90 এরকম।
সো বাইপাস অপারেশন এটাই আমি সাজেস্ট করি, এবং ওনার জন্য আমি মনে করি যে এটাই বেটার হবে। আর তারপরেও উনি একজন ডাক্তারকে দেখাতে পারেন যিনি এ বিষয়ে বিশেষজ্ঞ, এরকম একজন ডাক্তারকে পরামর্শ নিয়ে নিতে পারেন। জি, ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা দেখছেন আমাদের হেলথ টু বিডি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার পাশে আছেন, স্পন্সর্ড বাই কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্ড পাওয়ার্ড বাই ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক্স। আপনাদের যদি আজকের আলোচনার যে বিষয় হার্ট ও ফুসফুসের রোগ করোনায় করণীয়, এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে আমাদের লাইভের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এবং যারা প্রশ্ন করছেন তারা একটু ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন। আমরা কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করছি। তো আমাদেরকে ওয়ারিশা নূর প্রশ্ন করেছেন যে ওনার বাবার হার্টের সমস্যা আছে এবং তার ডায়াবেটিসও আছে। তিনি বলেছেন যে হার্টের পেশেন্টদের কি হাতে ব্যথার রেডিয়েশন হতে পারে কিনা, এবং তার বাবার গত কিছুদিন ধরেই কখনো বাম হাতে এবং কখনো ডান হাতে এই ব্যথাটা রেডিয়েট করছে। তো সেটার উৎপত্তি স্থল কি আসলে হার্ট হতে পারে কিনা, সেই বিষয়ে জানতে চাইছেন। আমার তো সেটাই মনে হচ্ছে যে এটা উৎপত্তি স্থল হয়তো বা হার্ট। তবে এটা কনফার্ম করার জন্য কিন্তু ওনার ইসিজি থেকে শুরু করে প্রত্যেকটা ইনভেস্টিগেশনই লাগবে। আপনি যেরকম বলেছেন আমি ডেফিনেটলি মনে করি যে এটা হার্টের পেইন, এবং এটা কনফার্ম করার জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন লাগবে। তো আপনি বেটার হয় একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে এ ব্যাপারে পরামর্শ করতে পারেন। আমার ধারণা এটা হার্টের পেইন ডিউ টু হার্ট কজ। জি। তো এরপর প্রশ্ন করেছেন জাহিদুল কবির তুহিন। উনি বলেছেন ওনার বয়স 25 বছর এবং তিনি একজন নন স্মোকার। তার অ্যান্টি টিবি মেডিসিন তিনি নিয়েছেন 2008 সালে এবং 2016 সালে। গত 3 মাস ধরে ওনার আহ কখনো কখনো চেস্ট পেইন হচ্ছে। তো উনি ওনার পালমোনোলজিস্টের সাথে কন্ট্যাক্ট করেছে, উনি ওনাকে এইচএসসিটি করতে দিয়েছিলেন। রিপোর্টে ছিল রাইট সাইড লোয়ার পালমোনারি প্লিউরাল থিকেনিং উইথ ক্যালসিফিকেশন। তার ভিটামিন ডি লেভেল করার পরেও সেটা ডেফিসিয়েন্ট পাওয়া গিয়েছে। তিনি বর্তমানে প্রোভিয়া 10 মিলিগ্রাম, ডক্সিভা 200 মিলিগ্রাম, অ্যাজমালিন এবং অ্যারোফ্লো ইনহেলার ব্যবহার করছেন। পাশাপাশি তিনি প্রিগাবা 100 মিলিগ্রাম খাচ্ছেন, টাইক্লাফ 1 গ্রাম নিয়েছেন, সেফাক্লাভ 500 মিলিগ্রাম নিয়েছেন, অ্যাজালটিক 500 নিয়েছেন একদিন পর পর। উনি কন্টিনিউ করেছে এই সবগুলি ট্রিটমেন্টই, কিন্তু ওনার এই কার্ডিয়াক পেইনটা ইমপ্রুভ হচ্ছে না। তো আসলে ওনার এখন কি করা উচিত স্যার, যেহেতু মাঝে মাঝেই তার এই ব্যথাটা হচ্ছে? এখন আসলে তার কি কোনো কার্ডিয়াক কোনো ইনভেস্টিগেশন প্রয়োজন কিনা বা কোনো কিছু করতে হবে কিনা? না, পেশেন্ট আমি তো এখানে কার্ডিয়াক কোনো কজ দেখলাম না। ওনার যেটা হচ্ছে যে ওনার এইচআরসিটি তে যে ডায়াগনোসিস যেটা এসেছে, এবং ওনার জন্য যে সিমটম, ওনার প্লুরাল থিকেনিং আছে, এটা তো হতেই পারে। ওনার ওষুধগুলো কিন্তু সাফিসিয়েন্ট, একদম সাফিসিয়েন্ট, এবং একজাক্টলি রাইট ঔষধই উনি খাচ্ছেন। এই মেডিকেশন গুলো উনি কন্টিনিউ করেন, এরপরে যদি ওনার সিমটম থাকে, আমার মনে হচ্ছে যেটা যে এই সিমটম গুলো কিন্তু হার্টের কজের জন্য হয়নি। ওনার লাং কজ, ডিউ টু লাং কজ ওনার চেস্ট পেইন যদি হয়, এবং সেটা কিন্তু ডিউ টু লাং কজ, এবং ওটার রাইট সাইডে প্লুরাল থিকেনিং আছে। উনি মেডিকেশনে যদি ভালো না হয় তাহলে কিন্তু প্লুরাল থিকেনিং এর জন্য আমাদের দেশে অনেক চমৎকার চিকিৎসা ব্যবস্থা রয়েছে। উনি সেটা অবশ্যই সেটা ডেফিনেটলি সার্জারি। তো তখন ওনাকে হয়তোবা সার্জারি করতে হবে, কিন্তু এটা আমার মনে হয় না যে এটা হার্ট কজ। সুতরাং পেশেন্টকে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এটা হার্ট কজ। এটা লাং থেকেই ওনার ব্যথাটা হচ্ছে। এবং উনি যে ড্রাগ গুলো খাচ্ছেন নাম বলেছেন, এগুলো একজাক্টলি রাইট। জি। স্যার এরপর প্রশ্ন করছেন ফারুক আহমেদ। উনি বলেছেন যে যাদের কোনো হৃদরোগ জনিত কোনো উপসর্গ নেই এবং বয়স 40+, তাদেরকে কি কোনো পরীক্ষা নিরীক্ষা করানোর কোনো দরকার আছে কিনা, এবং নিজের সতর্কতার জন্য কোনো কিছু করতে হবে কিনা? মনে হয় না তাদের এই ধরনের, যাদের কোনো উপসর্গ নেই তাদের জন্য কিন্তু আপনি কেন আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে যাবেন? জি। আপনার জন্য কিছুই স্যার, কিন্তু প্রয়োজন নেই, অনেকেরই আপনি কিন্তু একটা ভালো ধারণা থাকেন, সুস্থ থাকে যে, থাকেন। জি স্যার, অনেকেরই কিন্তু একটা ধারণা থাকে যে বয়স বাড়ছে, বয়স বাড়ার সাথে সাথে হয়তো হার্টের ডিজিজ হতে পারে। তো আহ এমন ইসিজি কিংবা স্যার কোনো ব্লাড টেস্ট কি আছে যেটা অ্যানুয়ালি ওনারা একবার করবেন, নিজেরা না, ভালো আছে ওনাকে কিনা বা আহ, ওভারঅল চেক আপের ওনার যদি প্রয়োজন আছে কিনা? আচ্ছা, আহ, ওনার যদি এরকম উদ্বিগ্নতা থাকে, তো সেক্ষেত্রে ওনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে উনি কিন্তু একটা ইসিজি করলেই কিন্তু বুঝে যাবেন, ওনার ডক্টর বুঝে যাবেন যে ওনার হার্টে কোনো সমস্যা রয়েছে কিনা। তবে আমাদের সৃষ্টিকর্তা অনেক রহমত যে আমাদের যে কোনো ডিজিজ হলে সেটার কিন্তু একটা সিমটম থাকে। আপনাকে যে কোনো ডিজিজ কিন্তু আপনাকে একটা সিমটম দিয়ে তারপরে আসবে। আপনার যেহেতু কোনো সিমটম নাই, তো
তো এক্ষেত্রে আমার মনে হয় না কোনো কিছু প্রয়োজন আছে। বড় জো একটা ইসিজি উনি করতে পারেন, এবং এটা হলো অন ডিমান্ড অফ প্যাশেন্টের ডিমান্ডের জন্য একটা ইসিজি করতে পারেন। এর বেশি কিছু আমার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জি। স্যার, এখন একটু আপনার কাছে জানতে চাই যে যাদের আসলে এই হার্টের সমস্যা কিংবা ফুসফুস জনিত সমস্যা আছে, এখন এই শীতকালে কি তাদের কোনো আলাদা প্রিকশন নিতে হবে কিনা এবং সবার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা কতটা জরুরি? এই শীতকালে আসলে আমাদের যে আমরা যতগুলো শীতকাল পেয়েছি এ যাবৎকালে, আমাদের বাংলাদেশ না শুধু, গোটা বিশ্ব কিন্তু এখন স্তব্ধ। সারা বিশ্বই শঙ্কিত। ইউরোপে অলরেডি লকডাউন শুরু হয়েছে অনেকগুলো দেশে। আমাদের দেশে করোনা ভাইরাসের ইনফেকশনটা অনেক বেশি বেড়ে গিয়েছে গত কয়েকদিন হলো, আপনারা জানেন। এটা আমাদের অনেক ঘনবসতিপূর্ণ দেশ, যাদের ফুসফুসে জটিলতা রয়েছে বা হার্টের জটিলতাগুলো রয়েছে। আমার সাজেশন হলো তারা যদি সম্ভব হয় এই সময়টা ঘরে থাকুন। আর নিতান্তই যদি প্রয়োজন হয় তাহলে মাস্ক ব্যবহার করুন। এরপর যাদের ফুসফুসের সমস্যাগুলো রয়েছে, যে জন্য ওনাকে যদি মেডিসিন নিতে হচ্ছে, তারা মেডিসিন ইনহেলার থেকে শুরু করে প্রত্যেকটা মেডিসিন নিয়মিত নিবেন। যাদের হাইপার টেনশন রয়েছে হাইপার টেনশনের ড্রাগ গুলো খাবেন। হার্টে যাদের ব্লক রয়েছে তারা অবশ্যই অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো বন্ধ করবেন না। নাইট্রোগ্লিসারিন জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো নিয়মিত করবেন। ডায়াবেটিস যাদের রয়েছে তারা ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে অনেকের ধারণা আছে যে আমি ইনসুলিন নেব না, বাট আপনাকে ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু ইনসুলিন, এটা বুঝতে হবে যে আপনার বডিতে ইনসুলিন না থাকলে আপনার ডায়াবেটিস হচ্ছে। এবং শুধু সুগার কন্ট্রোল করাকে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করা বলে না। একটা ইনসুলিনে অনেকগুলো কাজ আছে, সুতরাং আপনার যাদের ইনসুলিন প্রয়োজন আছে তাদেরকে ইনসুলিন নিতে হবে। এবং ডক্টরের পরামর্শ মতো ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে। হার্ট ডিজিজের ওষুধগুলো নিয়মিত খেতে হবে। এবং মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। আপনাকে যদি বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, আর যদি সম্ভব হয় ঘরে থাকুন। এবং পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্য যিনি আছেন ওনাকে ঘরে রাখুন। এবং যাদেরকে একটা ফ্যামিলিতে যারা ইয়াং আছেন, যাদের অসুখ কম রয়েছে, যাদের ডিজিজ কম রয়েছে, প্রয়োজনটা প্রয়োজন পড়লে ওই ইয়াং মেম্বাররা ওনারা বাসার বাইরে যাবেন। এবং চাকরি বাকরির প্রয়োজনে যারাই বাইরে বের হবেন তারা যেন অবশ্যই স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলেন। এবং সবচেয়ে জরুরি হলো বাসা, শুধু এই ডিজিজ আপনি একা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, আপনার বাসার সমস্ত মেম্বারকে এই ব্যাপারে সতর্ক করতে হবে। প্রত্যেকটা মেম্বার যাতে উদ্যোগী হয় যে এই ডিজিজের কন্ট্রোল কিন্তু আপনার হাতে। সুতরাং আপনি সতর্ক হন, আপনার ফ্যামিলির মেম্বারদেরকে সতর্ক করুন। আপনার কোমরবিডিটি থাকলে আপনি সাবধান থাকুন, ঘরে থাকুন। এবং অন্তত আর 6টা মাস ধৈর্য ধরুন, দেখবেন এই বিপদ কেটে যাবে। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ স্যার। জি। স্যার, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে একটু জানতে চাই যে এনজিওগ্রাম নিয়ে যেহেতু আমরা কথা বলেছি স্যার, এনজিওগ্রাম নিয়ে সবার মধ্যে একটা ভয় কাজ করে যে এনজিওগ্রাম আসলে কখন করা উচিত বা এটা করতে গেলে হয়তো বা আরো বেশি সমস্যা হতে পারে। তো স্যার, এনজিওগ্রামটা আসলে কিভাবে করা হয় বা কাদের জন্য এটা ইন্ডিকেটেড? আচ্ছা, এনজিওগ্রামটা আমাদের খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এনজিওগ্রাম কিন্তু একটা টেস্ট, একটা হার্টে একটা টেস্ট, যেটার মাধ্যমে আমরা দেখে থাকি যে হার্টের কোথায় ব্লক আছে, কয়টা রক্তনালীতে ব্লক আছে, রক্তনালীর কোন জায়গায় ব্লক আছে, রক্তনালীর প্রথমে না মিডিল পোর্শনে না শেষের দিকে, এটা ব্লকটা কত দূর, অর্থাৎ এই ব্লকটা কি 0.5 সেন্টিমিটার না 0.25 সেন্টিমিটার অথবা 2 সেন্টিমিটার, অর্থাৎ ব্লকটা কোথায় আছে, কয়টা ব্লক আছে, কত পার্সেন্ট ব্লক, এটা ডিটেলস আমরা ধারণা পাই এনজিওগ্রামের মাধ্যমে। এবং এই এনজিওগ্রাম ছাড়া কিন্তু আমরা ডিসাইড করতে পারি না যে এই পেশেন্টে রিং পড়ালে হবে না বাইপাস অপারেশন করতে হবে। সুতরাং এটা একটা টেস্ট, এবং এই টেস্টের জন্য আপনাকে কিন্তু অজ্ঞান করতে হয় না। এটাকে খুব সহজে পেশেন্ট জেগে থাকে, আপনি হাতের রক্তনালী অথবা পায়ের রক্তনালীর মাধ্যমে এনজিওগ্রামটা করা যায়, খুব সহজে করা যায়। এটা খুব অল্প সময় লাগে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং এটা ডিসিশন কিন্তু নেবেন একজন ডাক্তার যখন ওনার ইসিজি এবং ইসিজি ইকো বা ইটিটি তে যদি ডক্টর সন্দেহ করেন যে ওনার হার্টে ডেফিনেটলি কোনো ব্লক আছে, তখন কিন্তু উনি এনজিওগ্রামের কথা বলবেন। এবং পেশেন্টকে যদি ওনার লাইফ সেভ করতে হয় তাহলে কিন্তু এনজিওগ্রাম নামক
টেস্টটা করতেই হবে। কারণ আমি ডেফিনেটিভ ট্রিটমেন্ট কিন্তু শুধু ইসিজি উপর ভিত্তি করে বা ইকো উপর ভিত্তি করে একটা ডেফিনেটিভ ট্রিটমেন্ট আমরা অনেক সময় দিতে পারবো না। সেক্ষেত্রে হার্টের ব্লককে 100% আপনাকে জানতে হলে এনজিওগ্রাম করতেই হবে। এটা নিয়ে ভয় পাওয়া যাবে না। এটা খুবই সিম্পল একটা পরীক্ষা। এটা ইদানিং ঢাকা শহরে প্রায় প্রত্যেকটা ভালো ভালো হসপিটালেই হচ্ছে, খুব অল্প পয়সায় হচ্ছে। সুতরাং এনজিওগ্রাম নিয়ে কনফিউশন থাকার কোনো প্রয়োজন নেই। ডক্টর যেখানে সাজেস্ট করবেন আপনি অবশ্যই এনজিওগ্রাম করবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন এবং আপনার জীবনটাকে সহজ করবেন, এটাই আমার পরামর্শ। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে দর্শকদেরকে যদি একটু আপনার পরামর্শটা দিতেন যে হার্ট এবং লাংসকে ভালো রাখার জন্য আমাদের কি করণীয় এবং আমাদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত? লাইফস্টাইল, এটা আসলে অনেক ডিজিজ কিন্তু আমার হাতে আপনার হাতে, এবং ডিজিজ গুলো আমরা অনেক সময় ইনভাইট করে নিয়ে আসি। এবং আমরা অনেক সময় কিন্তু স্মোকিং, আমরা স্মোকিং হঠাৎ করে লাইফের শুরু থেকে অনেকে স্মোকিং করেন এবং একটা সময়ে সেই স্মোকিং এর সংখ্যা কারো কারো দেখা যাচ্ছে যে দিনে উনি 3 প্যাকেট 4 প্যাকেট সিগারেট পর্যন্ত খেয়ে ফেলেন। এই স্মোকিংটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা অ্যালকোহলকে যদি অ্যাভয়েড করতে পারি, আমরা রিচ ফুড বা এটা আমরা বাইরের যে তৈলাক্ত খাবার এগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা ফ্রেশ ফ্রুটস বেশি গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফুড হ্যাবিট এবং আমাদের লাইফস্টাইল একই সাথে জড়িত, অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যে আমরা কি খাচ্ছি কি করছি এটাই তো লাইফস্টাইল। সো এবং আরেকটা জিনিস সেটা হলো স্ট্রেসফুল লাইফ, যেটা এটাকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ লাইফে কিন্তু আপনাকে স্ট্রেস নেওয়া যাবে না, বিপদ আপদ আসবে কিন্তু সেগুলো কিন্তু খুব সিম্পল ভাবে হ্যান্ডেল করতে হবে। বিপদ আসবে আপনাকে সেটা ফেস করতে হবে। এটা হলো আমার থিওরি। অর্থাৎ আপনি খুব সিম্পল লাইফ লিড করবেন, বিপদ আসবে সেটাকে ফেস করবেন, সাহসের সাথে উদ্বিগ্ন হবেন না, অধিক চাপ নেবেন না, এবং আপনি যেটা খাচ্ছেন যেটা করছেন এটা যেন হেলদি হয় সব সময়। আর এখন কিন্তু আমাদের দেশে বলাই হচ্ছে যে মাস্ক ছাড়া আপনি বাইরে যাবেন না, নো মাস্ক নো সার্ভিস, এবং কিছু কিছু ক্ষেত্রে আছে নো মাস্ক নো এন্ট্রি। সুতরাং আপনি কিন্তু আমাদের গভর্নমেন্টও সেটা অ্যালাউ করে না অনেক জায়গায়। গভর্নমেন্ট অনেক কড়াকড়িও করেছে যে মাস্ক ছাড়া আপনি বাইরে গেলে সেখানে জরিমানা পর্যন্ত হচ্ছে। আপনাকে নিয়ম মানাটা শিখতে হবে, দেশের নিয়ম হোক বিদেশের নিয়ম হোক যেটাই হোক আপনাকে নিয়ম মেনে চলতে হবে। সেটা স্বাস্থ্যের নিয়ম হোক দেশের নিয়ম হোক, অর্থাৎ আপনি নিয়ম মেনে চলুন, আপনি যে কাজটা করুন সেই কাজটা যেন হেলদি হয়। অর্থাৎ আপনার চলন, আপনার খাদ্য, আপনার কর্ম প্রত্যেকটাই যেন হেলদি হয়, এটাই আমার সাজেশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আশা করছি আমাদের সাথে আজকে যে সকল দর্শকরা ছিলেন তারা আপনার কথাগুলো থেকে অনেক উপকৃত হয়েছেন। সবাইকে ধন্যবাদ যারা এই অনুষ্ঠান শুনলেন, এবং ধন্যবাদ কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড কে এবং ডিএফএম মলিকুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক্স কে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের হেলথ টিউব বিডি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার পাশে আছেন, স্পন্সর্ড বাই কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই ডিএমএফআর মলিকিউলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক্স। আজকে আমরা কথা বলেছি হার্ট ও ফুসফুসের রোগ করোনায় করণীয় নিয়ে, এবং স্যার কিন্তু তার পরামর্শগুলো দিয়েছেন যে সবাইকে কিভাবে চলাফেরা করতে হবে, স্বাস্থ্যবিধিগুলো কিভাবে মানতে হবে। তো আমি আশা করছি আপনারা যারা আমাদের সাথে আজকে ধৈর্য ধরে এই পুরো অনুষ্ঠানটি দেখেছেন তারা অবশ্যই এই পরামর্শগুলো মেনে চলবেন এবং আপনারা সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি যেগুলা বলা হয়েছে মেনে চলার জন্য সেগুলো মেনে চলবেন। সবার সুস্থতা কামনা করছি, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে।